যেখানে দলের প্রধান নেত্রী জেলে গেছেন, উনি পালিয়ে যান নাই, নির্যাতিত হয়েছেন, উনার কি দেশে থেকে সেই নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত ছিল কিনা, নাকি জেলে যাওয়ার ভয়ে পালিয়ে যাওয়াটা উচিত ছিল কিনা? মানে একজন নেতা পালিয়ে গেছেন কারণ আপনার দলের শীর্ষ নেত্রীকে জেলে নিয়ে নির্যাতন করতেছেন, কিন্তু আমি আমার নেত্রীর জন্য দাঁড়াইনি, আমি পালিয়ে গেছি দেশের বাইরে, এখন নেত্রী নেই, আমি ক্ষমতায় এসেছি, দল ক্ষমতায় এসেছে, এসে গর্ব করে বলতেছি, এটা কি আসলে গর্বের ছিল নাকি অনেকটাই মানে কি ছিল? আপনি আমাকে বিরোধী দলের লোক বলে দিচ্ছেন, ঠিক আছে, বলতে পারেন। আমার প্রশ্নটা হচ্ছে যে দলের শীর্ষ নেত্রী নির্যাতিত হচ্ছেন, আমি কি নেত্রীর জন্য দাঁড়ানো উচিত ছিল নাকি আমার পালিয়ে যাওয়াটা সঠিক হয়েছে? আমি আবারও আপনাকে বলি, এটা ওনার ব্যক্তিগত চিন্তা ভাবনা এবং ম্যান টু ম্যান ভেরি করে। আমি আজকে ব্যক্তিগত, আমি আপনার মতামতটা জানতে চাই যে আপনি হলে আসলে কি বলতেন। আফসারি ভাই বলছে যে জামাতকে কমিটি নেওয়ার পরেই সমাধান হয়েছে, তাদের প্রত্যেক জায়গায় নিতে হবে, এমপি বাদ দিয়ে মন্ত্রী বাদ দিয়ে নিতে হবে। আরে ভাই, আমাকে কেন গালি দিল? গালি দিতে হইলে এরাই সবচাইতে বেশি এই সমস্যা সৃষ্টি করেছে, 1.5 গুণ তেল এনেছে এই সমস্যার সময়, কাগজপত্র আছে, তারপর এই সমস্যা, এবং যেগুলো ধরেছে সবগুলোই বলছে আমাদের জামাতের আমির আসতেছে, আপনি জরিমানা করবেন না, ধরেন সবগুলো। আপনি বেশিরভাগ আপনি কথার মধ্যে কথা বলেন না, আগে আপনার মধ্যে বললেই ভুলভাল বলবেন না তো। ভুলভাল আপনি ভুলভাল বলছেন। আবার কথা বললে ভাই আওয়ামী লীগের মতো পচে যাবেন। আমরা মনির ভাইয়ের শত্রু না। আমি আমার আলোচনার পর্বে বলেছি, মনির ভাই আমরা আজকের এমন একটা সেটআপ, আজকের টক শোতে এই চারজনই অনেকগুলা প্রোগ্রামে ছিলাম, অন্য কেউ ছিল না, আমরা চারজন ছিলাম। অতএব ভাই দলের পক্ষে দলের বিপক্ষে সরি বলে ফেললে দোষের কিছু না, সমস্যা নাই। এই আমি বুঝলাম না, যারাই বলেন আমাদের কম সময় দিয়ে, সমস্যা নাই, বলেন। কথা বলবো না, বলেন টাইম নেই। আপনার হচ্ছে যে এই আমাকে যে আমি একই পোস্ট দিলাম, সেটা আমারটাও ফটোকার্ড দিলে ওনারটাও ফটোকার্ড, আমারে গালিগালাজ দিছে কেন? দিছে ওইখানে কমপক্ষে 20-30টা ধরে দিচ্ছে, এইখানে তেলের ট্যাঙ্কিতে পানির ট্যাঙ্কিতে তেল, এইখানে তেল। আমি বলি না যে শুধু, কিন্তু জামাতের বেশি, ওই যে হুন্ডা নিয়ে এসে জামাতের বেশি তেল ভরা, তারপরও তেল দিতে হবে। উনি একটা থানার আমির বলে আমি 14 বার নেবো, তেল থাকলেও নিবো, আধা লিটার নেবো। এইগুলো যখন আমারটাই দিছে, তখন আমাকে অন্যরা গালিগালাজ শুরু করেছে। আপনি বলেছেন পুলিশ কথা শুনবে না, আবার হাবিবি ভাই বলেছে যে সেই পুলিশ নাই। আমরা তো পুলিশকে কোনো অন্যায় কথা বলি না, আর বলবো না, এবং বলতে চাইও না। আপনি কেন এটা বলেন? এরপরে আপনার আরেকজনে বলেছে, এবং এই আফসারি ভাই বলেছে যে আমি বলছি মির্জাপুরের ভোটার। এটা আমি বলছি কেন? আমি বলেছি জামাতের আমির, তিনি সংসদে দাঁড়িয়ে বলেছে সে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, শহীদ পরিবারের সন্তান, অনেক জায়গায় বলেছে। সেইটা যদি হয় তাহলে কেন আজকে টকশোতে বলবে 55-56 বছরের আগের ঘটনা যে এটা খায় না? যদি 1757 সালের প্রায় 300 বছর আগের ঘটনায় যদি সেই বংশদের ভোট তালিকা বাতিল করতে পারে, তাইলে উনিও দাঁড়াই বলুক যে যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদেরও বংশধরের ভোটার তালিকা বাদ দিতে হবে। যেহেতু রাজাকার বা ওই দল আওয়ামী লীগে নাই, ওই জামাতে নাই, তাহলে সমস্যা কি? উনি বলুক সেইটা বলেছে যুক্তির কথা। এখানে আপনার আবার ওই ভাই বলেছে, আমি বাইর করছি ভাই, বাংলাদেশের টেলিভিশনও দেখাইছে অনেকগুলাই, কয় যে এইটা হইলে বাংলাদেশিদের, এটা উনি জানেই না বলেছে। আর এটা বলতেই পারে, কিছুই নাই। এরপরে হচ্ছে আপনার গুপ্তর কথা বলেছে হাবিবি ভাই, যে গুপ্ত তো বিএনপির যে ওই রিক্সা চালাইছে, যে মনির ভাই পালাই রয়েছে। আরে ভাই, কানারে হাইকোর্ট দেখান, হ্যাঁ, কানারে হাইকোর্ট দেখান। আমি আমার নাম ধারণ করে আমি সব করতেছি, আর একজনের নাম পরিবর্তন করে করতেছি, ওইটাকে বলে গুপ্ত। আমি তো বিএনপির নাম ধারণ করে আমি পালিয়ে আবার বক্তব্য দিচ্ছি, টকশোতে আসতেছি, বাসায় থাকতেছি না গ্রেফতার এড়াবার জন্য। ওই রিক্সা চালক গ্রামে থাকতে পারে না, ঢাকায় সে রিক্সা চালাচ্ছে, সে তো বলে না, সে তো আন্দোলনে যায়, রিক্সা নিয়ে মিছিল করে বিএনপির পক্ষে, সে তো এটাকে গুপ্ত বলে না। গুপ্ত বলে যে আমি বিএনপি, আমি এখন আওয়ামী লীগ সাজছি, এইটা হলো গুপ্ত, তার মধ্যে থাকা, এটাই হচ্ছে গুপ্ত। এবং চেয়ারম্যান পর্যন্ত হয়েছে, আপনাদের দায়িত্বশীল লোকেরা বলেছে যে এই চেয়ারম্যান আওয়ামী লীগ থেকে হয়েছে, এটা একটা কৌশল। সেই কৌশল বললে উড়াই দিক, কিন্তু গুপ্তই।
এর কোনো বিকল্প নাই। আমি করি বিএনপি, আমি বললাম আওয়ামী লীগ করি, এটা কোনো এখানে কোনো এক্সকিউজ, কোনো তর্ক বিতর্ক নাই। বিএনপি কখনো কোনো সময় বলে নাই যে আমি বিএনপি করি না, আমি আওয়ামী লীগ করি। কোনো একজন লোক নাই, পাওয়া যাবে না। আর হাজার হাজার পাওয়া যাবে যে সে বলছে বিএনপি করি, সে বলছে কল্যাণ পার্টি করি। আমার বিএনপিতে আমি আমার এলাকা থেকে প্রায় 10 জন জামাত শিবির ঢুকাইছি, ছাত্র দলে ঢুকাইছি, বলছে আর করবো না কোনোদিন, এর পরের দিনই চলে গেছে, এদের বলে গুপ্ত। যাই হোক, আপনার হচ্ছে এরপর হচ্ছে যে বলছে যে তালিকা, বলছে যে তালিকা এইটা করছে, এইটা নিয়ে কেনই, আরে ভাই তালিকাটা বিএনপি করে নাই, করছে অন্তর্বর্তীকালীন সরকার। সেটা ধরে নিতে হবে যে এই সময় নিরপেক্ষই হয়েছে, 834 হোক 836 হোক, নিরপেক্ষই হয়েছে। এরপর আপনি বলেছেন 30 লক্ষ শহীদ হয় না, এটা বেগম খালেদা জিয়া একাধিকবার বলেছে যে শহীদের সংখ্যা এরকম হওয়ার কথা না, বা হলেও এটার একটা সঠিক তালিকা করা উচিত। বিএনপি ক্ষমতায় গেলে তালিকা করবে, বা আওয়ামী লীগকেও তালিকা করার আহ্বান জানাইছিল, সেটা তো আপনার সাথে কোনো দ্বিমতের ব্যাপার না। এরপর আপনার এরপর হলে যারা প্রশ্ন করেছেন তারা বলেছেন যে চেতনা বিক্রি করা এই আওয়ামী লীগ করেছে। আরে ভাই, চেতনা তো বিক্রি করেছে ওই আপনার হাদি বলেছে, ওসমান হাদি বলেছে যে আওয়ামী লীগ চেতনা বিক্রি করেছে। ওসমান হাদি তো জামাতের খোদ লোক, বিরোধীদের খোদ লোক, প্রাণের লোক। সে 50টায় বলেছে যে 71-এর চেতনা বিক্রি করেছে আওয়ামী লীগ, আর এই 24-এর চেতনা বিক্রি করতেছে জামাত এবং এনসিবি, এবং শেষ করে দিয়েছে। আর মানুষ কখনো আন্দোলনে আসবে না। ভাই সেইটা না বললে আমরা চেতনা বিক্রি করি না, আমরা সংবিধানের কথা বলি। এখন আফসারি ভাই বলে সংবিধান করতে করতে এই হবে, পতন হবে। ভাই পতন যদি হয়, আরো কয়েকজনে বলছে এই পতন হবে, এইটা হবে, ওইটা হবে, তাহলে তো আপনাদের খুশি হওয়ার কথা, এই কাজগুলো যাতে করে, বরঞ্চ এটা করতে দেওয়ার কথা, তাহলে তো আপনাদের সুবিধা। আপনি যেমন সংস্কার পার্টি নিবন্ধন পান নাই, ওনরা আইলে নিবন্ধন পাবেন, মন্ত্রী হবেন, এমপি হবেন, অনেক কিছু হয়ে যাবেন। এখন দাঁড়াইলে তো হয়তোবা কয়টা ভোট পাবেন আমি জানি না, কে জানো। আপনার একদিন ডাইরেক্ট বলছিল, আপনি রাগ হয়ে গেছিলেন যে আপনি মেম্বার মনে হইতে পারবেন না। তো অতএব এটা তো সুবিধা। আমরা যদি পতন হয়ে যায়, এই সংবিধানের কথা বলে, এরপরে এইটার কথা বলে, ওইটার কথা বলে 2 মাসের মধ্যেই হয়ে যায়। আপনাদের একজন বাটফার শাহরিয়ার বলছিল গত মাসের 12 তারিখের পর আর বিএনপি থাকতে পারবে না, উনি চ্যালেঞ্জ দিছিল, আলটিমেটাম দিছিল। এখন 12 তারিখ তো শেষ হয় নাই, তা হোক, অসুবিধা নাই, যে যেরকম যদি ভুল করে করবে। আর একজনে বলছে যে 80% ভোট বাহিনী, তাহলে বাংলাদেশের সব লোক তো তাদের, আপনাদের ভোট বাহিনী নাই কেন? আরে ভাই, ফেসবুকে ভোট হইলে তো বাংলাদেশই আপনাদের। আপনি কি দেখেছেন যে কমেন্টস লাইক করে 1000, 1500, আনাইলে 50,000ই করুক, সেটা কি কোনো পার্সেন্টেজে আসে 20 লাখ মানুষের মধ্যে? আপনি কোন রাজ্যে আছেন, কি মনে করে হিসাব করছেন, একটু ভালোভাবে অঙ্ক টঙ্ক দেখেন। কোন জায়গাতে 1000-এর বেশি হয় না কমেন্টস, বা 2000 বা 5000, 10,000-এর বেশি তো হবেই না। তো 10,000 কোনো 0.0000 এরপর একটা সংখ্যা আসবে। অতএব এইটা, এই ভোট বাহিনী কোনো বিষয় না। এরপর বলছে যে জ্বালানি মন্ত্রী বলেছে হাসিনার সময় হয়ে যায়। আরে ভাই, আপনি কোথা থেকে কি আসেন আমি বুঝি না, যে উনি চলে গেছে, ওটা তো ভালো কথা বলেছে যে আমি শেখ হাসিনার সরকারের সময় এই দেশ ছেড়ে চলে গেছি, এই দেশে থাকতে চাই না। এখন আপনি বলছেন লাল পাসপোর্ট না দেওয়া, যাওয়ার সময় বলবে। এইগুলো কথাগুলো বলা, মনে ভাই জ্বালানি মন্ত্রীর বক্তব্য, দর্শক যেটা বলেছেন ওনার বক্তব্যে কিছুটা মিস ইনফরমেশন রয়েছে। উনি বলেছেন শেখ হাসিনার জেলে যাব না, এই জন্য দেশ ত্যাগ করেছি। শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে অনেক নির্যাতন করেছে, অনেক নিপীড়ন করেছে, সেজন্য আমি শেখ হাসিনা জেলে যাব না, শেখ হাসিনা জেলে যাব না, সেজন্য দেশ ত্যাগ করেছি। সেখানে খালেদা জিয়া জেলে গেছেন, পালিয়ে যান নাই। উনার পালিয়ে যাওয়াটা কি আসলে আপনি বৈধতা দিবেন কিনা? এইটা বোধহয় আপনি বলতেছেন, উনি তো এরকম বলে নাই। উনি বলছে আমি শেখ হাসিনা উনি এমনই বলছে, উনি বলছে শেখ হাসিনা জেলে যাব না, দেশে না, শেখ হাসিনা আচ্ছা, জেলে যাব না, এই জন্য আমি দেশ ত্যাগ করেছি। কারণ শেখ হাসিনা খালেদা জিয়াকে জেলে নিয়ে, মানে আমার নেত্রী খালেদা জিয়াকে জেলে নিয়ে অনেক নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাই আমি
শেখ হাসিনা জেলে যাব না, মানে কি শেখ হাসিনা কি ওনাকে বলেছে যে জেলে দাওয়াত দিয়েছে যে আপনি আসেন, জেলে একটু আসেন, না আসলে সমস্যা, এরকমটা মানে ওনার বক্তব্যটা এরকমটা বোঝাতে? তার নামে তো মামলা হয়েছিল, অবশ্যই জেলে নিত, সেহেতু উনি যাবে না এটা বলেছে। না, কিন্তু সে কিন্তু যে আমার বলছে প্রশ্নটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া যেখানে আপোষ করে নাই, পালিয়ে যায় নাই, উনার পালিয়ে যাওয়াটা সংসদে আসলে গর্ব করে বলার মতো কিনা, যে আমি পালিয়ে গেছি ওইটা সংসদে গর্ব করে উনি বলতেছেন? ভাই, আপনি তো যেভাবে প্রশ্ন করেন মনে হয় আপনি বিরোধী দলের একজন। এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি কি দলীয় ভাবে বলেছে? ওনার ব্যক্তিগত, উনি দলীয়ভাবে সংসদে বলেছে যে আমার নেত্রীকে জেলে নিয়ে নির্যাতন করেছে, তাই আমি জেলে যাব না, এজন্য আমি দেশ থেকে চলে গেছি। এটা তো মানে ওনার উনি পালিয়ে গেছে বলে না, বলছে আমি দেশ ত্যাগ করেছি। এটা তো ওনার ব্যক্তিগত চয়েস যে আমাদের নেত্রীকে নিচে আমি এই জন্য যাবো না। উনি কি বলছে যে আমি দলীয় ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যে যাবো না, বা দলের কেউ যাওয়া দরকার নেই? ওনার ব্যক্তিগত সিদ্ধান্তটা ওনার ব্যক্তিগতই, কিন্তু যেখানে দলের প্রধান নেত্রী জেলে গেছেন, উনি পালিয়ে যান নাই, নির্যাতিত হয়েছেন, উনার কি দেশে থেকে সেই নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত ছিল কিনা, নাকি জেলে যাওয়ার ভয়ে পালিয়ে যাওয়াটা উচিত ছিল কিনা? মানে একজন নেতা পালিয়ে গেছেন কারণ আপনার দলের শীর্ষ নেত্রীকে জেলে নিয়ে নির্যাতন করতেছেন, কিন্তু আমি আমার নেত্রীর জন্য দাঁড়াইনি, আমি পালিয়ে গেছি দেশের বাইরে, এখন নেত্রী নেই, আমি ক্ষমতায় এসেছি, দল ক্ষমতায় এসেছে, এসে গর্ব করে বলতেছি, এটা কি আসলে গর্বের ছিল নাকি অনেকটাই মানে কি ছিল? আপনি আমাকে বিরোধী দলের লোক বলে দিচ্ছেন, ঠিক আছে বলতে পারেন। আমার প্রশ্নটা হচ্ছে যে দলের শীর্ষ নেত্রী নির্যাতিত হচ্ছেন, আমি কি নেত্রীর জন্য দাঁড়ানো উচিত ছিল নাকি আমার পালিয়ে যাওয়াটা সঠিক হয়েছে? আমি আবারও আপনাকে বলি, এটা ওনার ব্যক্তিগত চিন্তা ভাবনা এবং ম্যান টু ম্যান ভেরি করে। আমি ওনার আজকে ব্যক্তিগত, আমি আপনার মতামতটা জানতে চাই যে আপনি হলে আসলে কি বলতেন? একটা কথা নিয়ে এটা তো সিম্পল একটা ব্যাপার। একজন উনি কথা বলছে, এখন আমি কি যাই ওনার পিটাবো? ওনার কথা উনি বলছে, ওনার বিবেক খাটাই বলছে, ওনার চিন্তা ভাবনায় বলছে, ওনার যেটা ভাবনা সেটাই বলছে। আমি কালকে একজন জামাতের নেতা যে আমরা কোনো জায়গায় পালাই না, আমি আজকে ভিডিও খুঁজতে একটা ভিডিও পাইছি, মানে আমরা বেশিরভাগই তো ভোরবেলায় নামতাম, একটা ফজরের নামাজ পড়ে এক জায়গায় কিছু লোক দাঁড়াইছে, একটা ওই খাম্বার সাথে এই পাশে দাঁড়াই বক্তৃতা দিচ্ছে, এর মধ্যে একটা অ্যাম্বুলেন্স আইছে, পরিয়ে সব দৌড়। এইটা ভাই, মানুষ খুন হবে, মানুষ গুম হবে, মানুষ ক্রোশ হবে, মানুষ রিমান্ডের পর রিমান্ড হবে, যে ধরা পড়ছে তার টর্চার দেখে তো মানুষ বুঝতে পারছে। এখন সেইটা হচ্ছে একটা ব্যাপার, সবাই বাঁচতে চাইছে, আমরাও দৌড়েছি, এই রিজভী ভাই দৌড়েছে, এটা তো স্বাভাবিক ব্যাপার ভাই, এটা তো জটিল কিছু না। এটা তো আমি মনে করি না যে এটা উনি বলছে, ওনার বিবেকে মনে করছে এইটা বলবে, ওনার চিন্তা ভাবনা এটা মনে করছে সেটা বলছে। আমি হয়তো বা আপনি মনে করেন যে উনি নেতা হয়ে বলা, যেমন আমি পালাই যাই নাই, আমি 3 বার আয়না করে গেছি, আমি গুলিবিদ্ধ হয়েছি, আমি জেলে গেছি, আমি বাংলাদেশের হইয়া আমি সব জায়গায় সোচ্চার ছিলাম, হয়তো বা বাসায় ছিলাম না, আরেক বাসায় ছিলাম। এটা আমার চিন্তা, এটা ওনার চিন্তা, এটা সঠিক না। কিন্তু ওই উনি যে বলছে যে লাল পাসপোর্ট না দেওয়া, এটা তো ভাই একটা সারা বিশ্বে বাংলাদেশে সব জায়গায় নিয়ম, এটা তো কোনো না। এবং আমার কাছে মনে হচ্ছে যে এইটা ওরকম একটা, আপনি যেভাবে গুরুত্ব দিচ্ছেন, উনি যেভাবে গুরুত্ব দিচ্ছে, সেই গুরুত্ব পাওয়ার কথা না। এরপর হচ্ছে যে একজনে বলেছে আফসারি ভাই 20 দলে ছিল, তার দল নিয়ে, এখানে গণ অধিকার পরিষদ ছিল, আফসারি ভাই 20 দলে কোন দলের চেয়ারম্যান বা এই হিসেবে ছিল না। 20 দলে যখন ছিল না, শেষ করতে হবে, সংক্ষিপ্ত করতে হবে। আমি 1 ঘন্টা বলবো, নাহলে আপনার টকশোতে আসবো না। একজনে বলবে উত্তর 1 ঘন্টা আমি আপনার দিতে পারবো না ভাই, 1 ঘন্টা আমি কিভাবে দেবো আপনাকে? 1 ঘন্টা কিভাবে দেবো আপনাকে? আপনি করবে, আমি তো সবাইকে বলি নাই আপনার প্রশ্ন করতে, শুধু আপনারা একা করেন নাই তো, আফসারি সাহেবরে প্রশ্ন করছে, আপনারা প্রশ্ন করছে, এই জন্য আমি কি আপনারা পুরো 1 ঘন্টা সময় দিতে পারবো? আমরা গেলাম, কারণ একটা পর্ব 10 মিনিট, আপনি এটা মেনটেন না করলে সবার তো সময়ের দাম আছে। ইজ ইট পসিবল যে 10 মিনিট এর আগে একটা পর্ব 10 মিনিট করে আপনি দিচ্ছেন, উনি 10 মিনিটের বেশি কথা বলছে, এরপরে ওনার সময় হয়নি, উনি প্রায় 15 মিনিট কথা বলছে। এখন ভাই এটা ওনার জন্য তো আর জাতি বসে থাকবে না, উনি একা টকশো করুক। 10 মিনিটের বেশি বলি নাই, একটা পর্ব 10 মিনিটের বেশি আপনি দিবেন না, আপনি সবার জন্য টাইম ফিক্স করবেন। আপনার 14 মিনিট হয়েছে, আপনার 14 মিনিট হয়েছে, 14 মিনিট হয়েছে, আপনার আমি 14 মিনিট পরে আপনি ওনাকে সময় দিবেন, 1 ঘন্টা 22 সময় তো হয়েছে, সবার দাম আছে, আপনি বলতেছেন আরো 1 ঘন্টা বলবেন, এটা কি সম্ভব? টকশোর জন্য তো এখানে